ওকে, ডোন্ট নিড। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমরা করব। ওকে, রুল 1। রুল 1 লেখো যে এভরিওয়ান, তারপর লেখো এভরি বডি বা অল, এই তিনটা শব্দ, এই তিনটা প্রোনাউন আমাদের যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমরা এগুলোকে কিভাবে নেগেটিভ করব। তাহলে এইগুলোর পরিবর্তে, মানে এই তিনটা শব্দের পরিবর্তে আমরা হু ব্যবহার করব। হু এর পরে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস নট ব্যবহার করতে হবে, অর্থাৎ নেগেটিভ করে ফেলতে হবে সেন্টেন্সটি। ঠিক আছে? তারপরে বাকি অংশ অ্যাকর্ডিং টু রুল এবং শেষে কোশ্চেন মার্ক। ওকে, এইটা একটা নিয়ম। আবার এরকম রয়েছে যে অল বা এভরির পরে, অল বা এভরি এই দুটোর পরে তোমরা দেখো অল বা এভরি এই দুটোর পরে যদি আমি একটু মিশাই দিই তাহলে ভালো লাগবে তোমাদের, অন্যভাবে একটু লিখাই। অল বা এভরি প্লাস নাউন যদি থাকে, এনো ইউএন নাউন, তাহলে কি হবে? তখন এভরিওয়ান এভরিবডি অল থাকলে হু, তারপরে অক্সিলারি ভার্ব ওই সেন্টেন্সের যদি দেওয়া থাকে দেন উইল রাইট দ্যাট গিভেন অক্সিলারি ভার্ব, আর যদি দেওয়া না থাকে তাহলে ডু ডিড ডাজ অ্যাকর্ডিং টু দ্য টেন্স ব্যবহার করতে হবে। আর এভরি বা অলের পরে যদি নাউন থাকে তাহলে কিন্তু আমাদের ওইভাবে করা যাবে না, তাহলে স্টার্ট করতে হবে আমাদের ইজ দেয়ার এনি, এটি দ্বারা ইজ দ্য এনি, তারপরে আবার হু, হু এর যে পরের অংশটা সেটি উপরের অংশটাকে ফলো করবে, অর্থাৎ হু এর পরে আমাদের একইভাবে অক্সিলারি ভার্ব প্লাস নট, তারপরে যা থাকবে তাই। এখন এই অংশটা, এই তিনটার ক্ষেত্রে আবার এই নিয়মটাও প্রযোজ্য হতে পারে, অর্থাৎ ইজ দেয়ার এনি, ও আমি দুঃখিত এখানে একটু ভুল হয়েছে, ইজ দেয়ার এনি পরে আরেকটা জিনিস রয়েছে, সেটা কি? ইজ দেয়ার এনি পরে নাউনটিকে ব্যবহার করা লাগবে, বুঝতে পেরেছেন? ইজ দেয়ার এনি প্লাস নাউন, নাউনের পরে আপনাদের হবে হু, হু এর পরে অর্থাৎ এই অংশটা আবার, ঠিক আছে? ইজ দেয়ার এনি প্লাস নাউন এবং নাউনের পরে অক্সিলারি ভার্ব, হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, তারপরে বাকি অংশ। একটা এক্সাম্পল নিলে বা দুটো এক্সাম্পল যদি আমরা নিই তাহলে ভালো লাগবে। যেমন একটি সেন্টেন্স লেখো এভরিওয়ান হেটস আ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে কি করে? ঘৃণা করে, তাই না? তাহলে এভরিওয়ান শব্দটির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এভরিওয়ানের পরিবর্তে আমরা ব্যবহার করব কি? এই যে হু ব্যবহার করব, হু, হু এর পরে আমরা বলেছি অক্সিলারি ভার্ব প্লাস নট। এই সেন্টেন্সে দেখো এভরিওয়ান হেটস আ লায়ার, কোন অক্সিলারি ভার্ব দেওয়া আছে? নেই, তাহলে কি করতে হবে? টেন্স খুঁজতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, হেটস দেওয়া আছে, তাহলে কি অক্সিলারি ভার্ব ব্যবহার করা যেতে পারে? ডাজ, তাই না? থ্যাংক ইউ। তাহলে হু ডাজ নট, বা সংক্ষিপ্তভাবে আমরা ডাজেন্ট একবারে লিখতে পারি, হু ডাজেন্ট। তারপরে কি হবে? হেইট, মূল ভার্ব হেইট, হেটস থেকে হেইট, এসটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। ওকে, হেইট আ লায়ার, এই যে হয়ে গেল। তাহলে এভরিওয়ান এভরিবডি এখানে যাই থাক না কেন তার পরিবর্তে আমরা হু ব্যবহার করব, হু এর পরে অ্যাকর্ডিং টু টেন্স আমাদের এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ডাজ নট ব্যবহার করলাম বিকজ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর যদি এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া থাকতো তাহলে আমরা ওটাই ব্যবহার করতাম, আর যদি এটা পাস্ট সিম্পল টেন্সে থাকতো তাহলে ডিড নট ব্যবহার করতাম। রাইট? বুঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, শেষে কোশ্চেন মার্কটি আমাদের ব্যবহার করতে হবে। যদি এটা না করি আমরা আবার মার্কস ক্যারি করবো না, স্যারেরা নাও দিতে পারেন, তাই না? ওকে ফাইন, তাহলে এটা বুঝে গেছো তোমরা? তাহলে তোমরা একটা করো, দেখো everybody wishes to be happy। চলো এটা তোমরা করে দাও। তাহলে এইটার উত্তর হচ্ছে এই জায়গাটা আমরা লাগাবো আবার একইভাবে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, তখন এসটা আর হবে না, তাই না? হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। এমনটা হতে পারে কিছু কিছু সেন্টেন্সে আবার দেখা যাবে যে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তখন ওইটাই ব্যবহার করতে হবে। চলো একটা এক্সাম্পল নেই। এক্সাম্পলটা হচ্ছে দেখো everyone is present here today।
দেখো সবাই এভরিওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে, যখন এরকম অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে তখন কিন্তু এই অক্সিলারি ভার্বের সঙ্গে নট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের উত্তরটা কি হবে, এভরিওয়ানের পরিবর্তে আমরা কি লিখবো, হু, রাইট? তারপরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে হু ইজ নট প্রেজেন্ট হিয়ার টুডে, উত্তরটা হয়ে গেল। ওকে, এই যে এখন এটা তো আমরা লিখলাম, এবার আসি এইটা এভাবে করা যায়। আবার এই এভরিবডি রুলগুলো এইভাবেও করা যেতে পারে, অর্থাৎ ইজ দেয়ার এনি দ্বারাও শুরু করা যেতে পারে। তখন নাউনের জায়গায় এভরিওয়ান থাকলে ওয়ান, এভরিবডি থাকলে বডি শব্দটা ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? আর অল থাকলে এভরিওয়ান এভরিবডির ওয়ান বা বডি যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। আগে নাউন দিয়ে আমরা একটা এক্সাম্পল নেই, যে অল বা এভরির পরে নাউন থাকলে যে রুলটা প্রযোজ্য হবে সেটি দিয়ে আমরা একটা করি। হ্যাঁ, লিখো এভরি মাদার loves her child, loves her child। এটাতে দেখো লক্ষ্য করে তোমরা এভরির পরে মাদার রয়েছে, সুতরাং হু দিয়ে দিলে কিন্তু হবে না। যখন হু ব্যবহার করি আমরা সবাইকে মিন করি আর কি। এই এভরির পরে যেহেতু মাদার আছে, নির্দিষ্ট মা জাতির কথা বলছে, সুতরাং এটাকে মাদার শব্দটাকে রাখতে হবে আমার। অর্থাৎ আমাকে স্টার্ট করতে হবে কি দিয়ে, ইজ দেয়ার এনি। এনির পরে আমরা কি বলেছি, যে নাউনটা ব্যবহার করবো, তাই না? নাউন কোনটা, এখানে এভরির পরে কি আছে, মাদার রয়েছে, সুতরাং এই শব্দটা ব্যবহার করবো, ইজ দেয়ার এনি মাদার। তারপরে আমরা বলেছি নাউনের পরে হু, অর্থাৎ আগের টাইম মধ্যে হু অক্সিলারি ভার্ব প্লাস নট, তারপরে বাকি অংশ, রাইট? তাহলে হু, হু এর পরে একইভাবে এখানে ডাজ নট আমাকে ব্যবহার করতে হচ্ছে। কেন? কারণ এই যে লাভস আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? লাভস মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, এই জন্য আমাকে ডাজন্ট ব্যবহার করতে হলো বা ডাজ নট ব্যবহার করতে হলো। ডাজ নট তারপরে লাভস থেকে কি হবে, লাভ হার চাইল্ড। দেন আমরা বুঝতে পারছি যে নাউন থাকলে ইজ দেয়ার এনি দ্বারা শুরু করব, কিন্তু নাউন না থাকলে আমরা হু প্লাস বাকি অংশ, হু প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট দিয়ে বাকি অংশটা আমরা লিখবো। দিস ইজ ভেরি ইজি, রাইট? তো চলো তোমরা আরেকটা করো, নাউন দিয়ে আমি আরেকটা দিই। লেখো এভরি ম্যান আমি লিখে দিই, দ্যাট ইজ বেটার, রাইট? দেখো every man wants to be successful in life। প্রতিটা মানুষই জীবনে সফল হতে চায়। চলো এটা করো দেখি। এভরিম্যান ওয়ান্টস হবে, তাই না? ওয়ান্টস হবে না, ওয়ান্টস হবে, তাই না? এভরি ম্যান ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ। দাঁড়াচ্ছে, উত্তরটা দাঁড়াচ্ছে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, কোশ্চেন মার্ক শেষে অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে আমাদের, তাই না? যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তাহলে উত্তরটা হচ্ছে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট ওয়ান্ট অথবা ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে দেখো এভরিওয়ান থাকলে এই রুলটাও করা যাবে, তাই না? আমরা তখন প্রথম সেন্টেন্সটা কি লিখেছিলাম, লিখেছিলাম এভরিওয়ান হেটস এ লায়ার, তাই না? এভরিওয়ান হেটস আ লায়ার, এইটাকে আমরা এই নিয়মেও করতে পারি, হু ডাজন্ট, DOES, হু ডাজন্ট হেট আ লায়ার, এটা। অথবা আমি চাইলে এই নিয়মটাও করতে পারি, ইজ দেয়ার এনি দ্বারা স্টার্ট করতে পারি। যেমন আমি এটা লিখতে পারি, ইজ দেয়ার এনি, তারপরে আমাকে ওয়ান শব্দের ব্যবহার করতে হবে। এইখানে এভরির পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, বডি থাকলে বডি, ওয়ান থাকলে ওয়ান, আর যদি অল দেওয়া থাকে তাহলে ওয়ান বা বডি যে কোনো একটা ইউজ করা যেতে পারে। ওকে, তাহলে ইজ দ্য এনি ওয়ান, তারপরে কি হু, একইভাবে ডাজন্ট, তারপরে ওয়ান্ট, সরি ডাজন্ট হেট, রাইট? ডাজন্ট হেট আ লায়ার। এই যে, অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা দুভাবেই করতে পারি এখানে, যদি প্রোনাউন শুধু থাকে, কিন্তু নাউন থাকলে আমাদের একটি নিয়ম প্রযোজ্য, দুটি নিয়মে করা যাচ্ছে না। তাহলে এক নাম্বার গেল। চলো আরেকটা রুল শিখি। রুল নাম্বার 2,
দেখুন নান, এনো অ্যানি, নান অথবা নো ওয়ান অথবা নো বডি, এই তিনটা যদি থাকে আমাদের কোনো বাক্যে, তাহলে এই তিনটার পরিবর্তে জাস্ট আমরা হু লিখবো। হু লিখে আমরা বাকি অংশ লিখবো। আমাদের যে অংশটা দেওয়া থাকবে সেন্টেন্সে, আমরা সেই অংশটা লিখে ফেলবো। উইল রাইট দ্য রেস্ট পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। ওকে, এই নান, নো ওয়ান, নোবডি, এই তিনটে শব্দের পরিবর্তে জাস্ট ওই জায়গাতে আমরা হু লিখবো। হু লেখার পরে আমরা বাকি অংশ লিখবো। আবার যদি এরকম থাকে যে নো এর পরে নাউন আছে, তাহলে কিন্তু আমরা এটা ওইভাবে আর শুরু করতে পারছি না। তাহলে আমরা কিভাবে শুরু করব? আমরা এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, তারপরে অ্যানি প্লাস নাউন, বুঝতে পেরেছো? অর্থাৎ অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে অ্যানি এবং ওই যে নাউনটা এখানে দেওয়া থাকবে সেই নাউনটা ব্যবহার করতে হবে, এবং তারপরে যে অংশটা থাকবে সেটি, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই লাগবে আমাদের, তাই না? প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। এক্সাম্পল নেই, নান হেল্পড আস, কেউ আমাদেরকে সাহায্য করেনি। নান হেল্পড আস। তাহলে দেখো নানের পরিবর্তে জাস্ট আমরা হু ব্যবহার করলাম, এটাকে হু হেল্পড আস, এই যে উত্তর হয়ে গেল। আবার যদি নো এর পরে নাউন থাকে, যেমন ধরো আমি লিখলাম যে নো ম্যান ক্যান ডু ইট, কোনো মানুষই এটা করতে পারে না, তাহলে নো এর পরে নাউন রয়েছে, তাহলে ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকবে সেটিকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এইখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, সুতরাং ক্যান, তারপরে অ্যানি, কারণ আমরা বলেছি যে অক্সিলারি ভার্বের পরে অ্যানি বসবে, তারপরে নাউন বসবে, রাইট? তাহলে ক্যান দিলাম, অ্যানি দিলাম, এখানে নাউনটা কি দেওয়া আছে? ম্যান, সুতরাং ক্যান অ্যানি ম্যান, তারপরে হচ্ছে বাকি মূল ভার্ব থেকে বাকি ডু ইট, ক্যান অ্যানি ম্যান ডু ইট। আবার এইটা আবার এই নিয়মও করা যেতে পারে, অর্থাৎ এইটাকে আমরা করলাম হু হেল্পড আস, এইটাকে যদি আমরা এই নিয়মটা করতে যাই তাহলে কি দাঁড়াবে? এখানে হু হেল্পড আস কোন টেন্সে আছে? এটা আমাদের পাস্ট সিম্পল টেন্সে। থ্যাংক ইউ। তাহলে ডিড দ্বারা কোশ্চেন করতে হবে, আমাদের শুরু করতে হবে ডিড, নানের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যানি আর ওয়ান। ডিড এনিওয়ান হেল্প আস, এই যে এভাবে করা যেতে পারে। অর্থাৎ দুটি নিয়মে করা যাবে উপরেরটি, কিন্তু নো এর পরে নাউন থাকলে একটি নিয়মে করা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই একটা বাক্য তোমাদেরকে দিয়েছি যে নো বার্ড ফ্লাইস ওভার ইট, নো বার্ড নাউন, তাই না? তাহলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে? অক্সিলারি ভার্ব, এখানে ফ্লাইজ আছে, তার মানে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হবে? ডাস ব্যবহার হবে, খুব সহজে বোঝা যাচ্ছে। ডাস, ডি ও ই এস, ডাস, তারপরে আমাদের অ্যানি, তারপরে নাউন, ডাস অ্যানি বার্ড। এবার ফ্লাইজ এর বেস ফর্মটা কি? জাহিন, ক্যান ইউ টেল মি ফ্লাইজ এর বেস ফর্মটা কি? ফ্লাই, গুড। তাহলে হচ্ছে ফ্লাই, তাহলে ডাস এনি বার্ড ফ্লাই ওভার ইট, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। কোশ্চেন মার্ক দিলে মার্কস পাবেন না, না দিলে মার্কস পাচ্ছেন না, বুঝছেন? ওকে, রুল নাম্বার 3 হচ্ছে আমাদের নেভার থাকলে কি ব্যবহার করব? নেভার থাকলে নেভার শব্দটির পরিবর্তে আমাদেরকে এভার ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আবার যদি নাথিং শব্দ থাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে, নাথিং থাকলে আমাদের এনিথিং এই শব্দটি ব্যবহার করা যেতে পারে। এনিথিং, অথবা আরেকটা নিয়ম আছে, এটা যদি নাথিং শব্দটি সাবজেক্ট হয়, ইন দ্যাট কেস আমরা নাথিং এর পরিবর্তে হোয়াট ব্যবহার করব। হোয়াট যখন সাবজেক্ট, জাস্ট যখন সাবজেক্ট কি হবে? যখন নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন আমরা আসলে হোয়াট দিয়ে স্টার্ট করতে পারবো। চলো উদাহরণ দেখে নিই। যেমন I have nothing to say. এটা তোমরা করবে। আরেকটা হচ্ছে I have never gone there. দেখো আমি দুটো বাক্য লিখেছি। আমাদের অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য রুল, দেখো নাথিং আছে আমাদের এবং নেভার আছে। তাহলে আমরা কোশ্চেন যেহেতু করব, তাহলে কি ওই জায়গাটায় পরিবর্তন করবো, না নেভারের জায়গায় আমরা এভার ব্যবহার করছি
এবং নাথিং এর জায়গায় আমরা এনিথিং ব্যবহার করছি, বাট উই নিড টু মেক এ কোয়েশ্চেন দেয়ার, রাইট? তাহলে কি দিয়ে শুরু করতে হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ আমাকে এখানে হ্যাভ দিয়ে স্টার্ট করতে হচ্ছে। হ্যাভ আই, হ্যাভটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হচ্ছে, তাই না? তাহলে হ্যাভ আই, আর নাথিং এর জায়গায় কি দেবো আমরা? এনিথিং। হ্যাভ আই এনিথিং, তারপরে বাকি অংশ টু সে। এই যে দেখো হ্যাভ দিয়ে স্টার্ট করলাম বিকজ আই নিড টু মেক দ্যাট ইন্টারোগেটিভ, রাইট? ঠিক আছে, কিভাবে এখানেও আমাকে হ্যাভ স্টার্ট করতে হবে। হ্যাভ আই, নেভারের জায়গায় কি বসবে? এভার। হ্যাভ আই এভার গন দেয়ার, কোয়েশ্চেন মার্ক। এই তো সহজ না? কিন্তু আমরা আরেকটা কথা বলেছি যে এনিথিং এর পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করব যখন এই নাথিং শব্দটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। চলো তার এক এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো নাথিং ক্যান স্টপ মি, কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। তাহলে আমরা এটা দুভাবে করতে পারি, একটা হচ্ছে হোয়াট ব্যবহার করতে পারি এখানে, হোয়াট ক্যান স্টপ মি। এই দেখো নাথিং যেহেতু আমাদের সাবজেক্ট, এই জন্য আমরা নাথিং এর পরিবর্তে হোয়াট ব্যবহার করলাম এইখানটায়। দেখো নাথিং এর পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করলাম, কিন্তু তাই বলে কি আগের নিয়মে করা যাবে না? অফকোর্স ওইটা নিয়মেও করা যাবে, অর্থাৎ অর দিয়ে আমরা যদি লিখি তাহলে এই যে ক্যান তো দেওয়া আছে, ক্যান দিয়ে স্টার্ট করতে হবে ক্যান, আর নাথিং এর জায়গায় আমরা এনিথিং ব্যবহার করব, ক্যান এনিথিং। হ্যাঁ, তারপরে কি আছে? স্টপ মি, ক্যান এনিথিং স্টপ মি। এটা নিয়মেও করা যাবে, অর্থাৎ আগেরটাও করা যাবে, এবং নাথিং এর পরিবর্তে কেউ যদি হোয়াট ব্যবহার করে দ্যাট ইজ অলসো কারেক্ট ইন দিস কেস। ওকে, সো দিস ইজ ইজি, রাইট? ওকে, রুল নাম্বার 4, আমাদের যদি সেন্টেন্সে নাথিং বাট থাকে, এনও THING, নাথিং বাট, এই ফ্রেজটা বুঝতে পারছেন? নাথিং বাট যদি থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করবার সময় আমরা শুরু করতে পারি হোয়াট দিয়ে। বুঝতে পেরেছেন? এই নাথিং শব্দটার পরিবর্তে হোয়াট, তারপরে আমাদের ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, দেন উই নিড টু পুট দ্য সাবজেক্ট। ওকে, তাহলে নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো? হোয়াট, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট। আফটার দ্যাট এই যে বাট থেকে বাকি অংশতে থাকবে, সেই অংশটা আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ বাট প্লাস বাকি অংশ, এবং শেষে কোয়েশ্চেন মার্ক হবে। বুঝতে পেরেছেন? যেমন ধরো our life is nothing but a walking shadow। দেখো সেন্টেন্সটা কি হচ্ছে? our life is nothing but a walking shadow। আমাদের এই ফ্রেজটা আছে, নাথিং বাট আছে না? নাথিং বাট পেলে আমরা বলেছি নাথিং এর পরিবর্তে হোয়াট ব্যবহার করবো, অর্থাৎ আমরা স্টার্ট করব হোয়াট দিয়ে। এই যে হোয়াট লিখলাম, হোয়াট এর পরে কি? অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তাই না? তাহলে অক্সিলারি ভার্ব কি? এখানে ইজ, এই যে ইজ দিলাম। হোয়াট ইজ, সাবজেক্ট কি? এই যে আওয়ার লাইফ, এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, রাইট? তাহলে লিখবো আওয়ার লাইফ। হোয়াট ইজ আওয়ার লাইফ। তারপরে আমরা বলেছি যে বাট থেকে বাকি অংশ, বাট কোথায়? এই যে এখানে, এইখান থেকে শুরু করে বাকি অংশটা আমরা লিখবো। হোয়াট ইজ আওয়ার লাইফ বাট a walking shadow। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে তোমরা একটা করো, লেখো ফ্রেন্ডশিপ is nothing but a name। Friendship is nothing but a name। ওকে, দেন উত্তরটা কি হচ্ছে? হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট আ নেম। এটা খুবই সহজ। চলো আর একটা রুল শিখি, রুল 5। আমরা যদি কোনো সেন্টেন্সে এই ফ্রেজটা পাই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা শুরু করব ইজ দেয়ার এনি দিয়ে। এই দেখো দেয়ার ইজ নো যেখানে থাকবে ইজ দেয়ার এনি, অথবা দেয়ার ওয়াজ যদি থাকে তাহলে আমাকে ওয়াজ দিয়ে স্টার্ট করতে হবে। ইট ডিপেন্ডস অন দ্য অক্সিলারি ভার্ব। ওকে,
ফ্রেমটা একই থাকবে, সমস্যা নেই। চলো একটা এক্সাম্পল নেই। There is no use of this law. তাহলে লক্ষ্য করে দেখো there is no এটা রয়েছে, তাহলে এই জায়গাটায় আমরা is there any, is there any, এই যে no এর জায়গাটা আসলে পরিবর্তিত হয়, তাছাড়া বাকিটা আসলে ঠিকই থাকে। is there any use of this law? এখন থেকে এইটা আরেকটা নিয়মে করা যেতে পারে, আরো একটা নিয়ম রয়েছে। ইজ দেয়ার এনি না দিয়ে ওরা আরেক ভাবে করে রাখতে পারে বা দিতে পারে আমাদের করতে। এটা হোয়াট দিয়ে করা যেতে পারে, হু দিয়ে করা যেতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট অ্যাকচুয়ালি, আসলে কি দিয়ে করবা। আমাদের এই সেন্টেন্সে হোয়াট দিয়েও করা যেতে পারে, যেমন এটা উত্তর হতে পারে এইভাবে, হোয়াট ইজ, হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব, ওকে, দেয়ার ইজ এর পরিবর্তে হোয়াট ইজ, তারপরে এখানে দা ব্যবহার করতে হবে, হোয়াট ইজ দা, শেষে ভার্ব থেকে বাকি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। এই যে এটাও একটা নিয়ম রয়েছে যে আমরা হোয়াট এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি, আবার হুও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা তোমরা একটু করো তার আগে, there is no hope for me। লক্ষ্য করে দেখো there is no থাকলে আমরা is there any করেছি, এটা একটা নিয়ম। আবার একটা what is এটি দিয়েও করেছি, বা what প্লাস অক্সিলারি ভার্ব দিয়েও করেছি, তখন কিন্তু মূল ভার্বটার পূর্বে আমাদের দা ব্যবহার করতে হয়েছে, এটি মাথায় রাখতে হবে। তাহলে এইটা নিয়মে তোমরা করো, দুটো নিয়মে করো। দেন আমরা উত্তরটা কি পাচ্ছি, এখানে দুভাবে উত্তরটা লেখা যেতে পারছে, সেটা ইজ দেয়ার এনি হোপ ফর মি অথবা হোয়াট ইজ দ্য হোপ ফর মি। দিস ইজ ইজি, রাইট? চলো তাহলে পরবর্তী রুল হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার বা ম্যাটার, এই ফ্রেজটা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, দুভাবে করা যেতে পারে। এইটার পরিবর্তে আমরা জাস্ট শুধু লিখতে পারি হোয়াট দৌ, এইটা লিখে বাকি যা থাকবে তাই, হ্যাঁ। অথবা আরেকটা নিয়ম আছে কি, এইটাকেই চেঞ্জ করে যে হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার, তারপরে বাকি অংশ আর কি হোয়াট দৌ। ওকে, একটা সেন্স নেই তাহলে ভালো হবে, it does not matter if he fails। ধরো সে যদি ফেল করে কোনো ব্যাপার না, অনেকে বলে না ফেল করলে কোনো ব্যাপার হলো, হ্যাঁ ঠিক সেরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইট ডাজন্ট ম্যাটার, এই যে ফ্রেজটা দেওয়া আছে আমাদের সেন্টেন্সের শুরুতে, এই সেন্টেন্সের শুরুতে যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে হবে হোয়াট দো if he fails অথবা what does it matter if he fails, both are correct in this case, তাই না? তাহলে লিখি আমরা একটা দিয়ে করি, what though, দেখো এই অংশটার পরিবর্তে আমি লিখলাম what though, তারপরে যা আছে তাই if he fails, if he fails, এই যে। অথবা এটিও ব্যবহার করা যাবে what does it matter if he fails, এই অংশটা সেটা থাকবে। ওকে, পরের রুলটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ পাই কিংবা জেনারেল সেন্টেন্স এবং এগুলো যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ কোনো নেগেটিভ কথা না থাকে, ইন দ্যাট কেস আমরা আসলে ওইটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর যদি এগুলোর মধ্যে কোনো নেগেটিভ বাক্য দেওয়া থাকে তাহলে জাস্ট আমরা ইন্টারোগেটিভ করব আর কি, শুধু প্লেন ইন্টারোগেটিভ করব। এক্সাম্পল হলে ভালো হবে, যেমন ধরো আমি তোমাদেরকে বলি দ্য সান rises in the east। দেখো দিস ইজ অ্যান ইউনিভার্সাল ট্রুথ, রাইট? তাহলে কি করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেন কিভাবে করা যায়, ডাজন্ট দিয়ে শুরু করো, ডাজন্ট দ্য সান, ডাজন্ট দ্য সান, দেন কি হবে রাইজ, ডাজন্ট কেন হলো, বিকজ এই যে রাইজেস দেওয়া আছে, দিস ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? এই জন্য ডাজন্ট হলো, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি বলি ম্যান ইজ মোর্টাল, ধরো আরেকটা সেন্টেন্স বলছি, ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, এটাও তো ইউনিভার্সাল ট্রুথ, তাই না? তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করা যাবে, ইজন্ট ম্যান মোর্টাল, এই যে এভাবে করা যাবে। আর চাইলে কিন্তু নটটাকে তোমরা সেপারেট করতে পারো, ইজ নট ম্যান, এটাও করা যাবে, কারণ নাউনের আগে তো নট বসে, তাই না?
সেটি আমরা জানি। এটা গেলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। আমরা বললাম জেনারেল সেন্টেন্স, মানে সাধারণ। সাধারণ বলতে আমরা যে বাকি 6টা রুল ওইদিকে পড়েছি, ওই রুলসগুলোর মধ্যে যদি না পড়ে ইন দ্যাট কেস আমরা ধরে নেব যে এটা জেনারেল রুলের মধ্যে পড়েছে। তাহলে জেনারেল রুল কিভাবে চিহ্নিত করবো, চলো একটু দেখে নিই সেন্টেন্সের মাধ্যমে। যেমন খুব প্লেন সেন্টেন্স দিলাম যে she is a doctor, she is a doctor। দেখো আমরা যে উপরে রুলস গুলো পড়লাম ওগুলোর মধ্যে পড়ছে না, একটার মধ্যেও আসছে না, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে জেনারেল সেন্টেন্স এন্ড দিস ইজ অ্যাফার্মেটিভ, রাইট? এখানে কোনো নেগেটিভ নাই, তার মানে কি এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। কিভাবে? আমি লিখলাম isn't she a doctor, isn't she a doctor। তাহলে এভাবে মাথায় রাখতে হবে, যেগুলো আমাদের উপরের 6টা রুলের মধ্যে পড়ছে না, যেগুলো আমরা অলরেডি শিখে আসলাম, সেরকম কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে যাই দেন আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। যেমন ধরো আমি বললাম যে জাফির গোজ টু স্কুল, লিখলাম জাফির গোজ টু স্কুল রেগুলারলি। ওকে, তাহলে এইটাও জেনারেল রুলের মধ্যে পড়ছে, অর্থাৎ ওই আমরা যে উপরে 6টা রুল পড়লাম তার মধ্যে পড়ছে না। তাহলে এটা কিভাবে করতে হবে? আমাকে শুরু করতে হবে ডাজন্ট দিয়ে, বিকজ দিস ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স। আর যদি এখানে পাস্ট থাকতো তাহলে কি করতো? ডিডন্ট দিয়ে ব্যবহার করতে হতো আমাকে, তাই না? পাস্ট টেন্স থাকলে কি দিয়ে শুরু করবো? আমরা ডিডন্ট দিয়ে শুরু করবো। আর যদি এটা প্রেজেন্ট টেন্স তাহলে ডাজন্ট, তাহলে আমরা লিখে ডাজন্ট জাফির। এবার গোজ হবে নাকি গো হবে? গো, থ্যাংক ইউ। গো টু স্কুল রেগুলারলি, তাই না? এই পর্যন্ত ডাজন্ট জাফির গো টু স্কুল রেগুলারলি। তাহলে উপরের 6টা রুলের মধ্যে না পড়লে আমরা বুঝবো যে এটা জেনারেল বাক্য, জেনারেল সেন্টেন্স, তাহলে আমরা এইভাবে করে ফেলবো। এখন আরেকটা বিষয় আমি এখানে বলেছি যে যদি নেগেটিভ থাকে ইন দ্যাট কেস কি হবে? যেমন ধরো আমরা বললাম যে হি ইজ নট আ ফুল, হি ইজ নট আ ফুল, এটা কিন্তু নেগেটিভ বাক্য, রাইট? এটাকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে বলে দেন আমরা কি করব? এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট প্লেন ইন্টারোগেটিভ করবো, অর্থাৎ নটকে বাদ দিয়ে আমরা শুধু অক্সিলিয়ারি ভার্ব দেবো, ইজ হি আ ফুল, এই কোশ্চেন মার্ক, ইজ হি আ ফুল। এরকম যদি আমি একটা বাক্য বলি তোমাদেরকে, হি ডাজ নট লাইক ইট, তাহলে এটা উত্তরটা কি হবে? হি ডাজ নট লাইক ইট, ডাজ হি লাইক ইট। এই তো শুধুমাত্র, অর্থাৎ নটটাকে আমাদের বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সমস্ত রুল, এগুলো একটু রিভিশন দিয়ে আসবা নেক্সট দিনে এক্সাম। ওকে, থ্যাংক ইউ।